ছোটবেলায় গানের প্রতি অনুরোধ ছিল, বাড়িতে একটা পরিবেশ ছিল, বাবা মার ভালো লাগা ছিল। আমি একেবারে প্রথমে গুনগুন করে গাইতাম রবীন্দ্রসঙ্গীত, এবং গানটিও ছিল মায়া বনবিহার, খুব করতাম। আমাদের স্কুলের একজন টিচার নলিনী বাবু, উনি বাসায় পড়াতেন। একদিন হঠাৎ আমাকে গান শুনতে দেখলাম, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিল। গান কিছুটা শেষ হওয়ার পর উনি কাছে এসে পিঠ চাপড়ে বলল, আরে তুই তো ভালো গাস, তুই গেয়ে যাস, ভালো কর। এটুকু মনে আছে। সেই থেকে ইচ্ছা থেকে বাবা মার অনুপ্রেরণা, এবং তারপর যা হয়, গানের জগৎ শুরু হলো। সবচেয়ে বড় কথা হলো যে সেই সময়ের মানসিকতা এবং সবকিছু ছিল আজকের চাইতে ভিন্ন প্রেক্ষাপটে। তখন কিন্তু বন্ধুত্ব বলে কেউ হতো না, আপন মনেই হয়ে যেত। কেননা প্রফেশনাল জেলাসিটা তো অন্যরকম একটি ব্যাপার, কিন্তু জীবনের জেলাসিটা খুব ছিলই না তখন, যেটা আজকাল দেখা যায়। যার জন্য বন্ধুত্ব খুব নির্মল ছিল। আপনি ঠিক ধরেছেন, আমাদের বন্ডিংটা খুবই সুন্দর। এখানে আরেকজন আছে, পিলু মমতাজ, এবং এটি ভুলবার নয়। এই বন্ডেজের কারণেই কিন্তু অনেক নতুন নতুন গানেরও সৃষ্টি হয়েছিল। একজন আরেকজনকে আমরা উৎসাহিত করতাম। আসলে স্বাধীনতার পর মনে হয় এটি একটি প্রাকৃতিক ডিমান্ড ছিল। সুরে, তালে, লয়ে, আচরণে, পারফরমেন্সে সব কিছু যেন একটা ভিন্নতা প্রকৃতি নিজেই বোধহয় চাইছিল। তাই আমাদের এখানেও শুরু। এবং আমি বলবো আজকে পপ সঙ্গীতের পেছনে সবচাইতে অবদান যার বেশি, যার সাংগঠনিক কারণে আজকে এতটুকু, সে হলো মরহুম ফিরোজ শাহ। এবং ওরই অনুপ্রেরণায় রেকর্ডিংও হলো, সবই হলো। এবং প্রথম যে মাথায় রাজমুকুটটি পরে, সেটি আজম খানের মাথায় চলে এলো। পরিবর্তন হয়ে গেল বাংলার আকাশে নতুন একটি ধারা পপ সঙ্গীতের। সেটি আজও চলছে, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কিছু ফরম্যাটের। এই গানের জগতে আজকের এত দূর আসার পিছনে সবচাইতে যার সাংগঠনিক কার্যক্রমটা খুব জোরালো ছিল, সেটি হলো মরহুম ফিরোজ শাহ। ওর উৎসাহ এবং উদ্দীপনা যদি না থাকতো, হয়তো পপ সঙ্গীতের ইতিহাসটা হতো আরেক রকম। যেমন আজম খান এবং আমার পরিচয় করিয়েই দেয় ফিরোজ শাহ। ওখান থেকে আজকে নতুন যে, যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল যারা বাজাতো, তাদের আগমনও কিন্তু এই ফিরোজ শাহের কারণেই। ওই আমাকে বলতো, তুমি এনে দাও। ঢাকা কুরিয়ারের সম্পাদক এনায়েতুল্লাহ, উনি আমার ক্লাস ফ্রেন্ড ছিল। ওকে ধরলাম যে কী করা যায়। ওই সমস্ত নেগোসিয়েশন করলো, শুরু হলো গানের রেকর্ডিং, আরম্ভ হলো একটি নতুন ধারা। আজম করলো হাইকোর্টের মাঝে সালেকা মালেকা, আমি দুনিয়াটা কত যে মজার, চার চাকি তারা চাকি। 4টি গান হলো ঢাকা রেকর্ড কোম্পানিতে, মজিদ সাহেব ছিলেন তখন রেকর্ডিস্ট। গানগুলো হলো আজম খানের গান দুটো প্রথমবার হলো। বাংলার আকাশে রেখাপাত ধরা পড়ল যে নতুন একটি ধারা আমাদের দেশের আগমন হয়েছে। সেই থেকে আজম খানের মাথায় চলে এলো রাজমুকুট। এবং আজও ফিরোজ শাহকে আমি স্মরণ করি এবং ধন্যবাদ জানাই। উনি যদিও চলে গেছেন, যে তার কারণেই অনেকটা আমাদের এই জোরালো অবস্থানে নিয়ে এসছে। চলচ্চিত্রে একই কারণে ওই দিন রেকর্ডিং আলম খান ছিলেন তার তত্ত্বাবধানে। এবং আলম খান সাহেব গান টান শুনে উনি সব কিছুর পর আমাকে ডাকলেন, বললেন, তোমার কণ্ঠ আমার ভালো লেগেছে, তুমি কি চলচ্চিত্রে গান গাবে? আমি তার দিকে তাকাবো না আকাশের দিকে না মাটিতে, আমি নিজেই জানি না। এমন একটি অফার আসবে, এটা তো কল্পনার বাইরে। তখন তো চলচ্চিত্রের গান না গেলে তো আপনি শিল্পী না, আপনার কোনো রিকগনিশন নেই। চলচ্চিত্রে গান গাবেন না, যে প্লেব্যাক সিঙ্গার, যেটা আজকের কোনো অনুধাবনই নেই। তো সুতরাং সেখান থেকে আমার শুরু হয়। আমার গুরু আচ্ছা আলম খান সাহেবের কারণেই আজকে চলচ্চিত্রে আমি প্রায় 40-45টা ছবিতে গান করেছি। অনেক গান, তবে খুব যে বেশি তা নয়। তবে ভাগ্যটা এটুকু জাগিয়েছি, তাই হিট করেছে। ছোটবেলায় ইচ্ছা ছিল পাইলট হওয়ার, তো সেটা তার হলো না, সঙ্গীত শিল্পী। তারপরও মানুষ তো আর জানে না, একমাত্র ওই আসমান যিনি চালান তিনিই জানেন কি হতো। আমার গান নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা নেই। কিছু গান আমার হয়েও গেছে, 20-22টা, ওগুলো কাজ চলছে রেকর্ডিংয়ের। রেকর্ডিং মানে ভিডিওর। তবে নতুনদের জন্য
যে কোনো প্ল্যাটফর্ম খুলে রাখা, তাদের জন্য চেষ্টা করা আমি আগেও করেছি, এখনো করে যাচ্ছি। নতুনদের যারাই গান করতে আসছেন তাদের একটি কথাই আমার বলার আছে, সেটি হলো সাধনার এবং চর্চার কোনো বিকল্প নেই। যদি এটাকে কেউ মনে করে যে চর্চার প্রয়োজন নেই, জীবনে সবচেয়ে বড় ভুলটা তোমরা করে বসবে। চর্চা করো। এবং আরেকটি জিনিস, আচরণ, সৎ সুন্দর ব্যবহার সঙ্গীত শিল্পীর জন্য একটি বিরাট উপাদান। এটি যেন কোনোদিন তোমাদের ভুল না হয়। চর্চা করো, সুন্দর আচরণে জীবনটা সামনের দিকে নিয়ে যাও।